একটা মোবাইল ফোন থেকে কি তার মালিকের চরিত্র বোঝা যায়? আপনার কি মনে হয়? এমনই একটা গল্প নিয়ে আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির গল্প শুরু হয় সাধারণ একটা খেলাকে ঘিরে। খেলাটা প্রথম শুরু হয় মজার ছলে, কিন্তু ধীরে ধীরে এমন সব সত্য উদ্ঘাটিত হতে থাকে যাতে করে সবাই সবার দিকে সন্দেহের দৃষ্টিতে দেখতে থাকে। আর এমন কিছু গোপন সত্য এই খেলার মাধ্যমে বেরিয়ে আসে যা আপনারা কল্পনাও করতে পারবেন না। বলছি ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা খেল খেল মে এর কথা। এই সিনেমার গল্পটিকে মোট ২৮ বার রিমেক করা হয়েছে এবং হিন্দি সিনেমাটি ২৯তম রিমেক। কি এমন আছে এই সিনেমাতে যাতে করে এতবার রিমেক করা হয়েছে? জানবো আজকের এক্সপ্লেনেশনে। তাহলে চলুন চলে যাই মূল এক্সপ্লেনেশনে। সিনেমার শুরুতেই আমরা একজন লোককে এয়ারপোর্টে দেখতে পাই। এর নাম ঋষভ। সে একজন কসমেটিক সার্জন। আগামীকাল তার বউয়ের ছোট বোনের বিয়ে ছিল। সেখানে যাওয়ার জন্যই সে দ্রুত এয়ারপোর্টে আসে, কিন্তু কাউন্টারে পৌঁছে জানতে পারে সেখানে আর কোনো টিকিট বাকি নেই। আর সেখানে অলরেডি একটা মেয়ে দাঁড়িয়ে আছে টিকিটের জন্য। এই মেয়েটির নাম কাদম্বরী। টিকিট নেই জানার পরই ঋষভ ইমোশনাল কথা বলতে শুরু করে। সে জানায় তার একমাত্র কুকুর মৃত্যুপথযাত্রী, আর তাকে শেষবারের মতো দেখার জন্যই সে তাড়াহুড়ো করে যাচ্ছিল। যা শোনা মাত্রই টিকিট কাউন্টারে বসে থাকা মেয়েটা একদম কাঁদো কাঁদো হয়ে যায়, আর সে খুব দ্রুত দুটো টিকিট জোগাড় করে দেয়, যা এতক্ষণ কাদম্বরী অনেক রিকোয়েস্ট করার পরেও পাচ্ছিল না। ঋষভ প্লেনে উঠে দেখতে পায় কাদম্বরী তার পাশের সিটটা পেয়েছে। ঋষভ সিটে বসতেই তার বউ বার্তিকা তাকে ফোন করে আর জানতে চায় সে রওনা দিয়েছে কিনা। যা শুনে ঋষভ অনেকগুলো মিথ্যে কথা বলে। সে জানায় ২ ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থেকে অনেক কষ্টে সে একটা প্লেন টিকিট পেয়েছে এবং সে আসছে। ফোনটা রেখে দেওয়ার পর কাদম্বরী জানতে চায়, তুমি গুছিয়ে এত মিথ্যে কথা কিভাবে বলো? আর তাছাড়া তুমি কিভাবে জানলে ওই মেয়েটা কুকুরের কথা বললি ইমোশনাল হয়ে তোমাকে টিকিট জোগাড় করে দেবে? ঋষভ হেসে জানায় মেয়েটার নেম প্লেটের পাশে একটা কুকুরের ছবি ছিল, আর তাছাড়া মেয়েটার টেবিলেও একটা শোপিস ছিল যেটা ছিল কুকুর। আর এতেই আমি বুঝে গিয়েছিলাম মেয়েটা কুকুরের কথা বললেই রাজি হয়ে যাবে। কাদম্বরী ঋষভের পর্যবেক্ষণ ক্ষমতা দেখে বেশ ইমপ্রেস হয়ে যায়। ঋষভ আরো বলে, কাল আমার একমাত্র শালিকার বিয়ে, আর সেখানে যদি আমি উপস্থিত না হই তাহলে বুঝতেই পারছো কি হবে। আর সেই জন্য আমি একটা নির্দোষ মিথ্যা কথা বলেছি, আর এটাতে যদি আমার ভালো হয় এবং সব দিক ঠিক থাকে তাহলে দোষের কি আছে। আর এখান থেকে আমরা জানতে পারি ভার্তিকা ঋষভের দ্বিতীয় স্ত্রী। ঋষভের প্রথম স্ত্রী মারা যায় বিয়ের ৩ বছরের মাথায় একটা মেয়েকে রেখে। সেই মেয়ের বয়স এখন ১৮ বছর। এরপর ঋষভ আবারও বিয়ে করে ভার্তিকাকে, আর কাল ভার্তিকার ছোট বোনের বিয়ে। এরপর ঋষভ কাদম্বরীর সাথে ফ্লার্ট করতে থাকে এবং এক পর্যায়ে কৌশলে তার নাম্বারটা নিয়ে নেয়। কাদম্বরী সব বুঝতে পেরেও এই ব্যাপারটা এনজয় করছিল। আসলে ঋষভের স্বভাবটাই এমন ছিল, সে মেয়েদের সাথে ফ্লার্ট করতো এবং প্রচুর মিথ্যা কথা বলতো। এরপর আমরা ঋষভের স্ত্রী ভার্তিকাকে দেখতে পাই। সে আনায়া অর্থাৎ ঋষভের মেয়ের ব্যাগ থেকে একটা প্যাকেট পায়, একটা বেলুনের প্যাকেট, যা দেখে সে খুব ঘাবড়ে যায়। কারণ আনায়া সদ্য 18তে পা দিয়েছে, সে যদি কোনো ভুল করে বসে। এই জন্য ভার্তিকা যায় আনায়ার সাথে কথা বলতে, কিন্তু আনায়া তার সাথে খুব রুডলি আচরণ করে। সে ভার্তিকাকে বলে, আমার ব্যক্তিগত বিষয়ে তুমি কথা বলো না, তুমি আমার মা হতে যেও না। আমার বাবা তোমাকে ভালোবেসে বিয়ে করেছে, তুমি আমার বাবার স্ত্রী, আর তাই আমি তোমাকে সম্মান করি, কিন্তু এর বেশি কিছু নয়। ভার্তিকা আনায়াকে তাদের সাথে বিয়েতে যেতে বলে, কিন্তু আনায়া রাজি হয় না, আর তাই ভার্তিকার মনটা একটু খারাপ হয়। এরপর এই সিনেমার আরেকজন ক্যারেক্টার হ্যাপি সিংকে আমরা দেখতে পাই। সে একজন গৃহবধূ, কিন্তু পাশাপাশি সে ইউটিউবে ভিডিও আপলোড করে, ডান্সের ভিডিও। হ্যাপির শাশুড়ি এগুলো একদম পছন্দ করতো না, কারণ বিয়ের অনেক বছর হয়ে যাওয়ার পরও হ্যাপি মা হতে পারেনি, আর এই জন্য তার শাশুড়ি তাকে নানাভাবে খোঁটা দিত এবং কারো কাছ থেকে কোনো ডাক্তারের ঠিকানা পেলেই হ্যাপিকে সেখানে নিয়ে যেত, কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হচ্ছিল না। এরপর হ্যাপি তার স্বামী হারপ্রীতকে ফোন করে, কিন্তু হারপ্রীত তার ফোনটা রিসিভ করে না। তাই হ্যাপি একটা ভয়েস মেল পাঠায়। সে হারপ্রীতকে জানায়, বারুণের বিয়েতে যাওয়ার কথা ছিল, তোমার মনে আছে তো? আসলে হ্যাপি ছিল গ্রামের মেয়ে, সে ইংরেজি বলতে পারতো না, আর তাই হারপ্রীত তাকে পছন্দও করতো না। হারপ্রীত ভয়েস মেলটা শোনার পর তার আরেক বন্ধুকে ফোন করে। এই বন্ধুটির নাম হচ্ছে সামার। হারপ্রীত জানতে চায়, তোর বারুণের বিয়ের কথা মনে আছে তো? সামার জানায়, হ্যাঁ মনে আছে। আর সে বলে, আমার যেতে দেরি হবে, আমার কিছু কাজ রয়েছে, তোরা আগে চলে যাস। হারপ্রীতের কলটা কেটে দিয়ে সামার একটা অফিসে ঢোকে, আর আমরা জানতে পারি এই অফিসটা তার শ্বশুরের। বড়লোক বাবার একমাত্র মেয়ে নেয় না, তাকে বিয়ে করেছিল সামার, কিন্তু সামারকে তার শ্বশুর একদমই পছন্দ করতো না। আর সামার ছিল এই অফিসের একজন সাধারণ এমপ্লয়ের মতো, সে চাকরি করত আর বিনিময়ে বেতন পেত। নয়নার বাবা সামারকে নানাভাবে সবার সামনে অপমান করত। এরপর আমরা নয়নাকে দেখতে পাই। সে একটা অ্যান্টিক শপে গিয়েছিল বারুণের বিয়ের জন্য গিফট কিনতে। অনেক টাকা খরচ করে সে একটা ফ্লাওয়ার ভাস কেনে এবং সে ফোন করে সামারকে সেটা জানায়। সামার বলে, তোমার যেটা পছন্দ সেটাই তুমি নিয়ে নাও। আসলে বারুণের বিয়েতে যাওয়ার জন্য নয়না খুব এক্সাইটেড ছিল, আর তাকে দেখে মনে হচ্ছিল সে খুব হাসি খুশি এবং উজ্জ্বল উচ্ছল একটি মেয়ে। কিন্তু ফোনটা কেটে দিয়ে সে একটা ডিপ্রেশনের মেডিসিন নেয়।
আর আমরা বুঝতে পারি তার হাসি খুশি মুখের আড়ালে এমন কিছু রয়েছে যার জন্য সে ডিপ্রেশনে রয়েছে। আর তারপর আমরা বারুণকে দেখতে পাই, অর্থাৎ যার বিয়ে হচ্ছে। সে তার সঙ্গীতের প্রস্তুতি নিচ্ছিল। আর অন্যদিকে রাধিকা অর্থাৎ বারুণের হবু স্ত্রীকে দেখতে পাই, সেও রেডি হচ্ছিল। আর তখন তার মা আসে। রাধিকা তার মাকে জিজ্ঞেস করে, দিদি আর জিজু কোথায়, তারা এখনো আসছে না কেন? অর্থাৎ ভার্তিকা এবং ঋষভের কথা সে জানতে চাচ্ছিল। ভার্তিকার মা বলে ওঠে, আমি কি জানি, তোমার বোন এমন একজনকে বিয়ে করেছে যার কোনো কিছুই ঠিক নেই। এত ছেলে থাকতে এক মেয়ের বাবাকে বিয়ে করলো, তখন তাকে কতভাবে নিষেধ করেছিলাম, কিন্তু আমাদের কোনো কথাই শোনেনি। আর এখন শুনছি তারা নাকি ডিভোর্স নেবে। এসব শুনে রাধিকা বলে, এখন এসব বলো না তোমা, আমি জানি জিজু থাকতে এরকম কখনোই হবে না। এরপর আমরা ঋষভ আর ভার্তিকাকে দেখতে পাই, তারা গাড়িতে করে রওনা দিয়েছে। আর ঋষভ তখনও অর্থাৎ ভার্তিকার সামনে বসে বসে অন্য মেয়েদের ছবি দেখছিল। ভার্তিকা জানতে চাইলে ঋষভ বলে, কাজ করছি। আসলে ঋষভ সবসময় খুব গুছিয়ে মিথ্যে কথা বলতো, আর এটা ভার্তিকার অজানা ছিল না। আর এসব কারণেই মূলত সে ঋষভের কাছ থেকে আলাদা হতে চাইছিল। ভার্তিকা জানায়, তোমার মেয়ের ব্যাগ থেকে আমি বেলুনের প্যাকেট পেয়েছি। সে তার বয়ফ্রেন্ডের সাথে রাত কাটাবে, আমি তাকে নিষেধ করেছিলাম, কিন্তু সে আমার কথা শোনেনি। আমার মনে হয় তোমার তাকে নিষেধ করা উচিত। ঋষভ সবকিছু খুব রিল্যাক্স মোডে শুনছিল। সে জানায়, আনায়ের বয়স এখন 18 বছর হয়ে গিয়েছে, সে তার নিজের ইচ্ছায় চলতে পারে, আমি তাকে কোনো কিছুতেই বাধা দেব না। আর তাছাড়া আমি যদি তাকে বাধা দিই, সে আমার কথা শুনবে না। তবে আমি জানি আনায়া কোনো কিছু করার আগে অবশ্যই আমাকে সেটা জানাবে। আসলে মা মারা যাওয়ার পর আনায়াকে ঋষভ খুব আদর যত্নে মানুষ করেছে এবং তার সাথে সে সবসময় বন্ধুর মতোই মিশেছে, এবং আনায়া কোনো কাজই তার বাবাকে না জানিয়ে করতো না। এরপর আমরা হ্যাপি এবং হারপ্রীতকে দেখতে পাই, তারাও রওনা হয়েছে। হারপ্রীত কোনো কথাই বলছিল না। হ্যাপি বলতে শুরু করে, আমাদের মনে হয় আবারও ডাক্তার দেখানো উচিত। হারপ্রীত হ্যাপির কথা শুনে গানের সাউন্ডটা বাড়িয়ে দেয়, অর্থাৎ সে হ্যাপিকে ইগনোর করছিল। কিন্তু হ্যাপি তো তার কথা বলেই যাচ্ছিল। আর এক পর্যায়ে হারপ্রীত চিৎকার করে ওঠে। আসলে হ্যাপিকে হারপ্রীত পছন্দ করে বিয়ে করেনি, পারিবারিকভাবে বিয়ে হয়েছে। হ্যাপি গ্রামের মেয়ে, ইংরেজিতে কথাও বলতে পারতো না। তার উপর এখন আবার বাচ্চা হচ্ছে না। আত্মীয় স্বজন, মা বাবা সবাই মিলে তাকে খুব প্রেসার দিচ্ছিল। তাদের বিয়ের 6 বছর পার হয়ে গিয়েছে। অনেক ডাক্তার দেখানোর পরেও তাদের বাচ্চা হচ্ছিল না। এরপর আমরা নয়না আর সামারকে দেখতে পাই, তারাও রওনা হয়েছিল। নয়না 7 লাখ টাকা খরচ করে একটা ফ্লাওয়ার ভাস কিনেছে গিফটের জন্য, যা শুনে সামার আটকে ওঠে। কিন্তু সে নয়নাকে তেমন কিছু বলে না, বড় লোকের একমাত্র মেয়ে, সে তার খেয়াল খুশি মতো চলে। সামার নয়নাকে কিছুটা তোয়াজ করে চলে। তবে নয়না যাই করুক না কেন, সে তার হাজবেন্ড সামারকে খুব ভালোবাসতো। একসময় তারা সবাই বিয়ে বাড়ি অর্থাৎ জয়পুরে পৌঁছে যায়। তাদেরকে খুব সুন্দরভাবে ওয়েলকাম করা হয়। কিন্তু ভার্তিকার বাবা মার আচরণ থেকে আমরা বুঝতে পারি তারা তাদের বড় মেয়ের জামাই অর্থাৎ ঋষভকে তেমন পছন্দ করতো না। সবাই চলে আসলেও তাদের আরেক বন্ধু অর্থাৎ কবির আসেনি। কবিরের কিছুদিন হলো ডিভোর্স হয়েছে, আর এখন সে তার নতুন গার্লফ্রেন্ডের সাথে আছে। আর এই বিয়েতে তাকে নিয়ে আসার কথা। আর সবাই অধীর আগ্রহে কবিরের গার্লফ্রেন্ডকে দেখার জন্য অপেক্ষা করছিল। কিন্তু কবির তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসে না, সে একা আসে। এতে করে সবাই খুব হতাশ হয়। কিন্তু অনেকদিন পর সবার সাথে দেখা হয়েছে, তাই তারা খুব আনন্দ করে। এক পর্যায়ে ঋষভ তাদের সবাইকে তার নিজের রুমে নিয়ে আসে আড্ডা দেওয়ার জন্য। আসলে তাদের আরেকজন বন্ধু স্যামের আসার কথা ছিল, কিন্তু সে আসেনি, কারণ তার রিসেন্টলি তার বউয়ের সাথে ডিভোর্স হয়েছে। আসলে স্যামের বউ তার ফোন থেকে তার গার্লফ্রেন্ডের কিছু মেসেজ দেখে ফেলেছিল, আর তারপর থেকে তাদের মধ্যে ঝামেলা শুরু হয়। এসব শুনে ভার্তিকা বলে ওঠে, আসলে ফোন এমন একটা জিনিস যার মাধ্যমে মানুষ অনেক কিছু লুকিয়ে রাখতে পারে। হয়তো আমাদের মধ্যে এমন কেউ আছে যে হয়তো তার পার্টনারকে চিট করছে। নয়না বলে, না না, এমন হতেই পারে না, কারণ সামার আমাকে অনেক বেশি ভালোবাসে। তখন ভার্তিকা জানতে চায়, তোমরা কি স্যামের ব্যাপারটা জানতে না? ছেলেরা একদম চুপ হয়ে যায়। তখন মেয়েরা বলে, আসলে ছেলেরা ছেলেদের কথা স্বীকার করতে চায় না, তারা কোড ল্যাঙ্গুয়েজে কথা বলে। এবার ঋষভ স্বীকার করে, হ্যাঁ আমরা জানতাম, কিন্তু তাতে কি হয়েছে? ভার্তিকা বলে, তোমার স্যামের স্ত্রীকে সেটা খুলে বলা উচিত ছিল। ঋষভ বলে, এগুলো তাদের ব্যক্তিগত ব্যাপার, আর আমরা এর মধ্যে ঢুকতে চাইনি, তাই আমরা কিছু বলিনি। এবার ছেলেরা আর মেয়েরা আলাদা আলাদা পক্ষ হয়ে যায়। তাদের মধ্যে এই বিষয়টা নিয়ে কথা কাটাকাটি চলতে থাকে। এক পর্যায়ে ভার্তিকা বলে, তাহলে চলো আজ আমরা একটা গেম খেলি। আমরা আমাদের সবার ফোন সামনে রেখে দেব, কেউ কারো ফোন ধরতে পারবো না, এবং সারা রাত ধরে যত মেসেজ এবং কল আসবে সেগুলো সবার সামনে ধরতে হবে। অর্থাৎ কল আসলে লাউড স্পিকার দিতে হবে এবং মেসেজ আসলে সেগুলো পড়ে শোনাতে হবে। এই কথাটা শোনা মাত্রই সেখানে থাকা 4 জন ছেলেরই মুখটা শুকিয়ে যায়। কিন্তু মেয়েরা খুব এক্সাইটেড ছিল, তারা প্রত্যেকেই রাজি এই গেমটা খেলতে। হারপ্রীত আমতামতা করে বলতে থাকে, এটা কেমন গেম, এই গেম আমি খেলতে চাই না, সবারই কিছু প্রাইভেসি রয়েছে। হ্যাপি বলে, মেয়েদেরই তো বেশি প্রাইভেসি থাকে, আমরা তো সবাই রাজি হয়েছি, তাহলে তোমার কি সমস্যা? ছেলেরা জোর দিয়ে কিছু বলতেও পারছিল না, তাহলে সবাই ভাববে তাদের ফোনে নিশ্চয়ই গোপন কিছু রয়েছে। আর তাই বাধ্য হয়েই সবাই তার ফোনটা আনলক করে টেবিলে রেখে দেয়। আর তারপর ঋষভ আর সামার চলে যায় লাল পানি আনতে। সামার ঋষভকে বলে, ভাই তুমি তোমার বউকে থামাও, এই গেমটা আমি খেলতে চাই না। ঋষভ বলে, তুই তোর বউকে থামাতে পেরেছিস, আমাকে বলছিস? আর তুই এত ভয় পাচ্ছিস কেন? তোর কি গোপন কিছু রয়েছে? থাকলে আগে ভাগেই বলে দে, না হলে কিন্তু পরে সমস্যায় পড়বি।
আর তখন আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আমরা দেখতে পাই সামার একটা অ্যাক্সিডেন্ট করেছে, আর সেই অ্যাক্সিডেন্টে একটা লোক মারা গিয়েছে, আর এতে করে পুলিশ কেস হয়, আর সামারের ড্রাইভিং লাইসেন্সটা বাতিল করে দেওয়া হয়। ঋষভ বলে ওঠে, কিরে কথা বলছিস না কেন? আছে নাকি সেরকম গোপন কিছু? সামার বলে, আরে ধুর, সেসব কিছু না, কিন্তু এটা কেমন খেলা? এই ফালতু গেম আমি খেলবো না। অন্যদিকে আমরা দেখতে পাই ভার্তিকা আর হ্যাপি নিজেদের মধ্যে কথা বলছিল। তার কিছুক্ষণ পরেই সামারের ফোনে একটা মেসেজ আসে। সবাই সবার কথা থামিয়ে আগ্রহ নিয়ে সামারের মোবাইলের দিকে তাকিয়ে থাকে, আর মোবাইলটা নায়না চেক করে। সে মেসেজটা দেখে চমকে যায়, কারণ সেখানে লেখা ছিল, সামার বেবি আই মিস ইউ। মেসেজটা পড়ে তো নায়না একদম হতবাক হয়ে যায়। সামারও অবাক হয়ে যায়। সে বলে, এটা আমার মেসেজ নয়, এটা কে মেসেজ করেছে? আমি একে চিনি না। আর তখন ঋষভ বলে ওঠে, আমার কাছে একটা সমাধান আছে, এই নাম্বারে ফোন করো, তাহলে বোঝা যাবে কে এই মেসেজটা করেছে। নায়না ফোন করতে নেয়, কিন্তু সামার তাকে বারবার নিষেধ করছিল, কিন্তু তারপরেও নায়না তাকে ফোন করে। অন্য পাশ থেকে একটা মেয়ে রিসিভ করে আর বলে, মিস্টার ঋষভ, আপনি তো আমাকে এই নাম্বারটাই দিয়েছিলেন। আর এটা শুনে সবাই চমকে ঋষভের দিকে তাকায়। আসলে সে সামারের সাথে প্র্যাঙ্ক করেছিল। আসলে এই নাম্বারটা ছিল এই হোটেলের রিসেপশনিস্টের, আর ঋষভ মেয়েটার ফোন থেকে সামারকে এই মেসেজটা পাঠিয়েছিল। সবাই হাসতে থাকে। সামার ঋষভের দিকে ছুটে যায় আর বলতে থাকে, ভাই তুমি আরেকটু হলে তো আমাকে মেরেই ফেলছিলে। আর নায়নাও যেন হাফ ছেড়ে বাঁচে, আর এক নিঃশ্বাসে তার ড্রিঙ্কসটা শেষ করে। আর সে বলে, আমি জানতাম সামার এমনটা করতেই পারে না, আমি সামারকে অনেক বিশ্বাস করি। নায়নার কথা শুনে কবির বলে ওঠে, তা তো বটেই, আর এজন্যই তো তুমি এক নিঃশ্বাসে পুরো ড্রিঙ্কসটা শেষ করে ফেললে। এরপর কবিরের ফোনে তার এক বড় ভাইয়ের ফোন আসে, আর ফোনটা ধরেই কবির বলে দেয়, আমি একটা বিয়েতে এসেছি, আর ফোনটা কিন্তু লাউড স্পিকারে আছে। আসলে আমরা একটা গেম খেলছি। আর এটা শুনে কবিরের ভাই আর তেমন কিছু বলে না, সে ফোনটা রেখে দেয়। কবির ফোনটা রাখতেই ভার্তিকা বলে ওঠে, তুমি নিয়ম ভঙ্গ করেছো, তুমি কেন বললে যে তুমি লাউড স্পিকারে দিয়েছো? কবির হেসে বলে, এটাও কি গেমের নিয়ম নাকি? ঠিক আছে, এরপর থেকে আর বলবো না। ঋষভ বলে ওঠে, তুই নতুন চাকরিতে কবে জয়েন করছিস? যা শুনে সবাই অবাক হয়ে যায়। আসলে কবির একটা বয়েজ স্কুলের শারীরিক শিক্ষক ছিল। চাকরিটা খুব ভালো ছিল এবং অনেক বছর ধরেই কবির এই চাকরিটা করছে। হঠাৎ করে কি এমন হলো সে চাকরিটা ছেড়ে দিচ্ছে? আর তখন আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, আর আমরা দেখতে পাই কবিরকে স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে। কি এমন হয়েছিল যে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল? কিন্তু কবির তাদেরকে কিছুই বলে না। সে বলে, এখানে আসলে আমার ভালো লাগছিল না, তাই শিফট করছি। এরপর আমরা নায়নাকে দেখতে পাই, সে মেডিসিন খাওয়ার জন্য তার রুমে গিয়েছে। মেডিসিন খেয়ে ফেরার সময় তার ভার্তিকার সাথে দেখা হয়। সে ভার্তিকাকে বলে, তুমি আমাকে অনেক বেশি সাহায্য করেছো, তোমাকে এই জন্য অনেক ধন্যবাদ। ভার্তিকা জানতে চায়, তুমি সামারকে সবকিছু খুলে বলেছো তো? নায়না বলে, এখনো বলার সুযোগ হয়নি। ভার্তিকা বলে, তুমি সামারকে সবকিছু খুলে বলো, কারণ অন্য কারো কাছ থেকে কিছু জানতে পারলে সামার কষ্ট পাবে। ভার্তিকা আরো বলে, তোমার ফোনে কিছু নেই তো? নায়না জানায়, না কিছু নেই, আমি সবকিছু ডিলিট করে দিয়েছি। তারা দুজন আসলে কিসের কথা বলছিল তা জানবো আমরা কিছুক্ষণ পরে। এরপর তারা দুজন আবারও ফিরে আসে, আর এরপর ফোন আসে নায়নার ফোনে। টাইগার শ্রফ নামের কেউ একজন ফোন করেছে। আসলে নায়না রিসেন্টলি জিম জয়েন করেছে আরো স্লিম হওয়ার জন্য, আর টাইগার শ্রফ হচ্ছে তার জিম ট্রেনার। নায়না আসলে তার ট্রেনারের এই নাম রেখেছে কারণ সে টাইগার শ্রফের মতো স্মার্ট আর সুন্দর বডির অধিকারী। যা শুনে সামার জানতে চায়, তুমি তো যথেষ্ট স্লিম, তাহলে তুমি আবার জিমে কেন ভর্তি হয়েছো? নায়না হেসে বলে, এটা তোমার জন্য একটা সারপ্রাইজ ছিল। আমি আমার কোম্পানির নেক্সট ড্রেস কালেকশনের মডেলিং করব, আর তাই আমার বডিটা আরেকটু টোন হওয়া প্রয়োজন। সামার নায়নাকে কিছু না বললেও আমরা তার চেহারা দেখেই বুঝতে পারি তার এই ব্যাপারটা একদমই পছন্দ হয়নি। পরিবেশ স্বাভাবিক করার জন্য ঋষভ ঠাট্টা করতে শুরু করে, আর তারা লাল পানি খেতে থাকে এবং আনন্দ উৎসবে মেতে ওঠে। তার কিছুক্ষণ পর কবিরের কাছে আসে হারপ্রীত আর বলে, তোর আর আমার ফোনের মডেল একই, চল আমরা ফোন দুটো এক্সচেঞ্জ করি। কবির অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন? প্রথমে তো হারপ্রীত কিছুই বলতে চায় না, কিন্তু এক পর্যায়ে সে আমতামতা করে বলতে শুরু করে, আমার একটা গুড নাইট মেসেজ আসবে। কবির বলে, তাতে কি হয়েছে? হারপ্রীত বলে, গুড নাইট মেসেজের সাথে কোমলের একটা হট ছবিও থাকবে। কলেজ লাইফে কোমলের সাথে হারপ্রীতের একটা রিলেশন ছিল, আর সেটা কবির জানতো। সে বলে, তুই এখনো কোমলের সাথে সম্পর্ক রেখেছিস? হারপ্রীত বলে, কোনো সম্পর্ক নয়, মাঝে মাঝে কথা হয় আর কি। কবির বলে, ফোন পাল্টালেও তো মেসেজ আসবে। হারপ্রীত বলে, আসবে, তবে সবাই মনে করবে সেটা তোর মেসেজ, কারণ তুই এখন সিঙ্গেল আর তোর অনেক মেয়েদের সাথেই পরিচয় আছে, তাই কেউ কিছু মনে করবে না। কবির বলে, কখনোই নয়, তোর ঝামেলা তুই সামলা, তুই ঝামেলা বাঁকিয়েছিস, এবার তুই মেটা। আর এটা বলে কবি সেখান থেকে চলে যায়। এরপর তারা সবাই ডিনার করতে বসে, আর তখন হ্যাপির ফোনে কল আসে। হ্যাপি হাসি মুখে জানায়, আমার বান্ধবী সুস্মিতা। ফোনটা রিসিভ করতে সুস্মিতা বলে ওঠে, তুই কোথায় রে? হ্যাপি বলে, তোকে তো বলেছিলাম আমি একটা বিয়েতে এসেছি। সুস্মিতা বলে, ও মনে পড়েছে, সেই হট ডাক্তার ঋষভের আত্মীয়ের বিয়েতে। আর সুস্মিতা ঋষভ সম্পর্কে আরো কিছু কথা বলতে শুরু করে। ঋষভ খুব হট এবং সেক্সি, যা শুনে তো ঋষভের সাথে সাথে সবাই খুব হাসছিল, আর হ্যাপি লজ্জায় মরে যাচ্ছিল। সে বারবার ফোনটা কেটে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কেউ তাকে সেটা করতে দিচ্ছিল না। আর তারপর সুস্মিতা আরো কিছু কথা বলতে শুরু করে, যেমন ওই বড় লোকের ঢঙ্গি মেয়েটাও আছে তোদের সাথে, অর্থাৎ সে নায়নার কথা বলছিল। আর সেই লেখিকা যে নিজেকে বিশিষ্ট লেখিকা মনে করে,
অর্থাৎ এখানে সে ভার্তিকার কথা বলছিল। হ্যাপি তো লজ্জায় মরে যাচ্ছিল, সে বারবার তার বান্ধবীকে থামানোর চেষ্টা করছিল আর অন্যরা খুব হাসছিল। আসলে আমাদের আশেপাশের অনেক মানুষই এইরকম, সামনাসামনি তো তারা অনেক প্রশংসা করে কিন্তু আড়ালে গিয়ে তারাই বদনাম করে। এক পর্যায়ে হ্যাপি আর থাকতে না পেরে কলটা কেটে দেয়। সে তো লজ্জায় নেয় না আর ভার্তিকার চোখের দিকে তাকাতে পারছিল না। কবির হাসতে হাসতে বলে, তুমি এত লজ্জা পাচ্ছ কেন? এখানে কেউ তোমাকে জাজ করছে না। তারপরও হ্যাপি নেয় না এবং ভার্তিকাকে সরি বলে। আর তারপর কল আসে ভার্তিকার ফোনে। ভার্তিকার বাবা ফোন করেছে। সে জানায়, আমার পাবলিশারের সাথে কথা হয়েছে, খুব শীঘ্রই তোমার বই ছাপানো হবে। আর এটা শুনে সেখানে থাকা সবাই ভার্তিকাকে কংগ্রাচুলেট করতে থাকে। ভার্তিকার বাবা আরো বলে, তুমি লন্ডনে শিফট করছো, এটা জানতে পেরে খুব খুশি হয়েছি। আমি সেখানে কয়েকটা অ্যাপার্টমেন্ট দেখেও রেখেছি, আমি চাই তুমি নিজে গিয়ে সেগুলো দেখো। কথাটা শুনে ভার্তিকা একটু অপ্রস্তুত হয়ে যায়। সে তার বাবাকে বলে, বাবা এসব কথা থাক, কাল রাধিকার জন্য একটা স্পেশাল দিন, আমি চাই সম্পূর্ণ মনোযোগ তুমি তার দিকে দাও। এরপর ভার্তিকা তার বাবার কলটা কেটে দেয়। কথা বলা শেষ হতেই রেশবের দিকে তাকিয়ে সামার বলে ওঠে, কি ব্যাপার ভাই, তোমরা লন্ডনে অ্যাপার্টমেন্ট নিচ্ছ সেটা তো বললে না? রেশব বলে ওঠে, আমিও এইমাত্র জানলাম। আসলে আমরা এখনই সিদ্ধান্ত নিয়েছি আর এখনো আমরা আমাদের পছন্দ মতো অ্যাপার্টমেন্ট খুঁজে পাইনি, তাই কাউকে এখনো জানাইনি। রেশব বলে, এখন এইসব কথা বাদ দাও, চলো আমরা ভার্তিকার অ্যাচিভমেন্টটা সেলিব্রেট করি। এরপর তারা ডান্স ফ্লোরে চলে যায়। আমরা রেশবকে দেখতে পাই, সে খুব মন খারাপ করেছে, কারণ এই সব কিছুই সে জানতো না। এরপর আমাদেরকে কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ভার্তিকা এবং রেশবের প্রথম দেখা হয়েছিল একটা রেস্টুরেন্টে, আর প্রথম দেখাতেই ভার্তিকার প্রেমে পড়ে যায় রেশব। আর তারপর থেকেই রেশব ভার্তিকার পিছু করতে থাকে। আর তখন সদ্য ভার্তিকার ব্রেকআপ হয়েছিল। ভার্তিকার কারো ইমোশনাল সাপোর্টের প্রয়োজন ছিল আর সেটা দিয়েছিল রেশব। আর তাই একসময় ভার্তিকাও তার প্রেমে পড়ে যায়। এরপর রেশব ভার্তিকাকে বিয়ের জন্য প্রপোজ করে আর ভার্তিকাও রাজি হয়ে যায়। আর ভার্তিকার সাথে সম্পর্ক হওয়ার পর থেকেই আনায়ার সাথে রেশবের একটা দূরত্ব তৈরি হতে থাকে। আর সেই জন্যই ছোটবেলা থেকে আনায়ার মনে ভার্তিকার জন্য একটা নেগেটিভ ইমোশন তৈরি হয় যে তার বাবাকে ভার্তিকা ছিনিয়ে নিয়ে যাচ্ছে। আর তাই সে ভার্তিকাকে মেনে নিলেও তাকে কখনোই মন থেকে পছন্দ করতে পারেনি। এরপর কাহিনী আবারও বর্তমানে চলে আসে। কবির টেবিলে ফিরে তার ফোনটা হাতে নিয়ে বুঝতে পারে এটা তার ফোন নয়। সবাই যখন ডান্স করতে ব্যস্ত ছিল তখন হারপ্রীত তার আর কবিরের ফোনটা বদলে দিয়েছিল। কবির বিরক্ত হলেও সবার সামনে আর কিছু বলতে পারে না। কবিরের হাতে ফোনটা দেখে ভার্তিকা বলে, কি ব্যাপার কবির, তুমি ফোনটা হাতে নিয়েছো কেন? কবির বলে, না মানে একটু দেখছিলাম আর কি। আর তখনই কবিরের ফোন অর্থাৎ হারপ্রীতের ফোনে একটা ভয়েস মেল আসে। ভয়েস মেলটা ওপেন করতেই অনেক গালি আসতে থাকে। আসলে হারপ্রীত 35 লাখ টাকা লোন করেছিল জুয়া খেলার জন্য, আর সব টাকা সে হেরে গিয়েছে, তাই টাকাটা শোধ করতে পারছিল না। সবাই তো ভাবছিল এটা কবির করেছে। সবাই কবিরের দিকে তাকিয়ে বলে, তুই যে এরকম কিছু করতে পারিস এটা তো আমরা জানতাম না, তোকে দেখে তো এমন মনে হয় না। কবির হারপ্রীতের দিকে তাকিয়ে বলে, ভোলা ভালা চেহারার ভেতর যে কি লুকিয়ে থাকে তা আসলে বোঝার কোনো উপায় নেই। আর তারপর হারপ্রীতের ফোনে আরেকটা মেসেজ আসে, গুড নাইট মেসেজ, আর তার সাথে একটা মেয়ের অর্ধনগ্ন ছবি, কিন্তু ছবিতে মেয়েটার চেহারা দেখা যাচ্ছিল না। সবাই কবিরের হাত থেকে ফোনটা কেড়ে নেয় আর ছবিটা দেখতে থাকে। রেশব বলে ওঠে, কিরে কবির, তোর না গার্লফ্রেন্ড আছে, তবু তুই অন্য মেয়েদের সাথে সম্পর্ক রাখিস? কবির বেচারা আর কি বলবে, সে বলে, না মানে আমার স্কুলের টিচাররা এভাবেই গুড নাইট জানায়। সবাই কবিরকে নিয়ে মজা করছিল আর ছবিটা দেখে হাসাহাসি করছিল। আর তখন হঠাৎ হারপ্রীত রেগে যায়। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই রাগ করছিস কেন, তোর কি হয়েছে? হারপ্রীত বলে, এসব আমার ভালো লাগছে না, কিন্তু এর কোনো সঠিক জবাব সে দিতে পারে না। তার কিছুক্ষণ পর হারপ্রীতের কাছে থাকা কবিরের ফোনটা বেজে ওঠে। একটা মেসেজ এসেছে। সেখানে আকাশ ভার্মা নামের কেউ একজন লিখেছে, তুমি কেমন আছো? হ্যাপি জিজ্ঞেস করে, এই আকাশ ভার্মাটাকে তোমাকে এত রাতে কেমন আছো জিজ্ঞেস করছে। হারপ্রীত কি আর বলবে, সে তো আকাশ ভার্মাকে চেনে না, তাই আমতামতা করে বলে, আমার সাথে কাজ করে। হ্যাপি আবারও জানতে চায়, এত রাতে মেসেজ করেছে কেন? হারপ্রীত আমতামতা করে বলতে থাকে, না মানে ওর সাথে আমার একটু ঝগড়া হয়েছিল, তাই হয়তো সরি বলার জন্য মেসেজ করেছে। এবার হ্যাপি সহ সবাই তাকে জোর করতে থাকে, তুমি সরি বলে দাও। হারপ্রীত তো কবিরের দিকে তাকিয়েছিল আর কবিরকে জিজ্ঞেস করে, কিরে মেসেজ করব? এবার রেশব ধমকে ওঠে আর বলে, ওকে জিজ্ঞেস করছিস কেন, তোর ফোন, তুই মেসেজ করবি। আর তাই হারপ্রীত মেসেজে সরি বলে দেয়। এরপর আকাশ ভার্মা আবারও মেসেজ করে, জিজ্ঞেস করে, তুমি কোথায় আছো? এবার সবাই একটু অবাক হয়। রেশব বলে, এবার কি এখানে এসে সরি বলবে নাকি? তার কথা শুনে সবাই হেসে ওঠে আর সবাই মিলে হারপ্রীতকে জোর করতে থাকে মেসেজের আনসার দেওয়ার জন্য। কিন্তু এবার আর কবির চুপ থাকতে পারে না, সে চেঁচিয়ে ওঠে আর বলে, আমার মনে হয় না হারপ্রীতের উত্তর দেওয়া উচিত। হারপ্রীত তাড়াতাড়ি ফোনটা রেখে দেয় আর বলে, আমি উত্তর দিচ্ছি না। অন্যরা সবাই খুব অবাক হয় কবিরের আচরণে। রেশব জানতে চায়, তুই চেঁচিয়ে উঠলি কেন, তোর আবার কি হলো? কবির বলে, আমার এসব আর ভালো লাগছে না, তোমরা ফোন নিয়ে কি শুরু করেছো? এর থেকে তো আমরা আগেই ভালো ছিলাম, গল্প করছিলাম, আনন্দে ছিলাম। ভার্তিকা রেশবকে জিজ্ঞেস করে, এর আবার কি হলো? রেশব উত্তর দেয়, ও খেলায় 25 লাখ টাকা হারিয়েছে, ওর কি মাথা ঠিক আছে? ওদের কথার মাঝখানেই বরুণ অর্থাৎ ভার্তিকার ছোট বোনের হবু বর রেশবকে ফোন করে
আর জানতে চায়, ভাই তুমি কি রুমে আছো? আমি আসবো, তোমার সাথে কিছু জরুরি কথা ছিল। রেশব জানায়, না আমি আমার বন্ধুদের সাথে আছি, আমি আসছি তোর কাছে। ভার্তিকা জানতে চায়, আমি যাব তোমার সাথে? রেশব বলে, না তোমার আসতে হবে না, আমি দেখছি কি হয়েছে। রেশব বেরিয়ে যাচ্ছিল, সে তার ফোনটা তুলে নেয়। আর তখন ভার্তিকা বলে, তুমি যাচ্ছ যাও, কিন্তু ফোনটা এখানেই রেখে যাও। রেশব বলে, আচ্ছা ঠিক আছে, আর সে ফোনটা রেখে বেরিয়ে যায়। এরপর সামার বলতে থাকে, রেশব ভাইয়ের তুলনা নেই, সে আমার বড় ভাইয়ের বন্ধু ছিল। যখন আমার বড় ভাই মারা যায় তখন আমি খুব ভেঙে পড়েছিলাম, আমি খুব এলোমেলো হয়ে গিয়েছিলাম। আর তখন রেশব ভাই আমাকে সামলেছে। আমার যখন যে প্রয়োজনই হয়েছে আমি রেশব ভাইকে বলেছি, সে সমাধান করে দিয়েছে। সে আমার বড় ভাইয়ের অভাব কোনোদিন বুঝতেই দেয়নি। আর তখন হ্যাপি বলে ওঠে, সত্যি ভার্তিকা, তুমি খুব লাকি যে তুমি রেশবের মতো একজন বর পেয়েছো। কথাটা শুনে ভার্তিকা হাসে, কিন্তু এত কিছুর পরেও তো তার সংসারটা ভেঙে যাচ্ছে। আর তখনই রেশবের ফোনে একটা মেল আসে। মেলটা ওপেন করতেই সবার চোখ ছানা ভরা হয়ে যায়। এতক্ষণ যাকে এত প্রশংসা করা হচ্ছিল তার কাছ থেকে অন্তত এটা আশা করা হয়নি। মেলটা এসেছিল আসলে একটা মেয়ের কাছ থেকে। মেয়েটা ছিল একটা কল গার্ল, আর সে অনলাইনের মাধ্যমে কাস্টমারদের সাথে যোগাযোগ করত। আসলে কিছুদিন আগে রেশব তার কাছ থেকে একটা সার্ভিস নিয়েছিল, আর সেজন্যই ধন্যবাদ মেসেজ দিয়েছে। মেসেজটা দেখে তো সবাই শকড হয়ে বসেছিল। আর তখনই রেশব আসে। সেখানে এসে এসে বলতে শুরু করে, বারণ তো বিয়ের ভয় একদম অস্থির হয়ে গিয়েছিল। আমি তাকে বুঝিয়ে এসেছি কিভাবে শান্ত থাকবে আর ব্যালেন্স করে বিবাহিত জীবনটা পার করবে। এখন সে কিছুটা ঠিক আছে, কিন্তু এই কথার কেউ কোনো উত্তর দেয় না। সবাই মুখ কালো করে বসেছিল। আর এসব বুঝতে পারে কিছু একটা হয়েছে, আর তাই সে জিজ্ঞেস করে, এবার গেমে কে মরলো? হ্যাপি তার দিকে তাকিয়ে বলে, তুমি। সবকিছু জানতে পেরে রেশব এবার ব্যাখ্যা দিতে বসে। আর আমরা তো আগেই জানতাম রেশব মিথ্যা কথা বলায় কতটা এক্সপার্ট ছিল। রেশব বলে, তোমরা যেটা ভাবছো সেরকম কিছু নয়। এই মেয়েটা আসলে আমার কাছে চিকিৎসা করাতে এসেছিল। আমি যখন একটা কনফারেন্সের জন্য মুম্বাই গিয়েছিলাম তখন এই মেয়েটার সাথে আমার কথা হয়। মেয়েটা অনেক রিকোয়েস্ট করে তার একটা প্লাস্টিক সার্জারি করে দেওয়ার জন্য, কিন্তু আমি রাজি হইনি। কিন্তু মেয়েটা এতটাই জোরাজুরি করছিল, অবশেষে আমি রাজি হই। মেয়েটাকে আমি ফোন করেছিলাম, কিন্তু তার ফোন বন্ধ ছিল, আর তাই তাকে আমি ইমেল করেছিলাম। তার কথা কেউ বিশ্বাস করছিল না। ভার্তিকা বলে, ঠিক আছে, তাহলে তুমি ওই মেয়েটাকে এখন ফোন করো। ঋষভ কিছুতেই ফোন করতে চাইছিল না, কারণ ফোন করলে তো সবকিছু ফাঁস হয়ে যাবে। আর তাই সে বলে, আমার কাছে ওই মেয়ের ফোন নাম্বার নেই। ভার্তিকা বলে, তুমি তো একটু আগেই বললে তাকে ফোন করেছিলে, তোমার কল হিস্ট্রিতে অবশ্যই ওই মেয়েটার নাম্বার থাকবে। কিন্তু ঋষভ বলে, এই ফোন থেকে নয়, আমি হোটেলের ফোন থেকে তাকে ফোন করেছিলাম। কিন্তু ভার্তিকা কোনো কথাই বিশ্বাস করছিল না। সে বলে, ঠিক আছে, তাহলে তোমার গ্রুপের স্কিন স্পেশালিস্ট মালহোত্রাকে ফোন করো। ঋষভ বলে, এখন অনেক রাত হয়ে গিয়েছে, এত রাতে ওকে ফোন করা যাবে না। ভার্তিকা বলে, আচ্ছা ঠিক আছে, ওকে একটা ভয়েস মেসেজ পাঠাও। ঋষভ আর কি করবে, মালহোত্রাকে একটা ভয়েস মেল পাঠায়। এরপর পরিবেশ স্বাভাবিক করার জন্য সবাই বাইরে চলে যায়, আর সেখানে গিয়ে তারা একটা সেলফি তুলতে থাকে। আর তখন ন্যানার ফোনে একটা নোটিফিকেশন আসে। আসলে সে সামারের গাড়িতে জিপিএস ট্র্যাকার লাগিয়ে রেখেছিল। আর সামার তো এটা দেখে অনেক রেগে যায়। নায়না তাকে বোঝানোর অনেক চেষ্টা করে আর বলে, আমি তোমার সেফটির জন্য এটা লাগিয়ে রেখেছি। কিন্তু সামার তো কোনো কথা শুনতেই রাজি হচ্ছিল না, সে অনেক রেগে যায় আর নায়নাকে উল্টাপাল্টা কথা বলতে থাকে। এবার রেশব এগিয়ে আসে আর সামারকে থামানোর চেষ্টা করে। সামার বলে, ভাই তুমি এর মধ্যে এসো না, আমি জানতে চাই কতদিন ধরে তুমি এই ট্র্যাকার লাগিয়ে রেখেছো, গাড়িতে এই ট্র্যাকার লাগিয়ে কি কি জানতে পেরেছো? নায়না বলে, সেরকম কিছু নয়, আমি তো জানি তুমি অফিস আর বাড়ি ছাড়া আর কোথাও যাও না, আর এটা তেমন ইম্পর্টেন্ট কিছু নয়। আমি তোমার সেফটির জন্য এটা লাগিয়েছিলাম। অ্যাক্সিডেন্টের পরে আসলে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, আর তাই এই ট্র্যাকারটা লাগিয়েছিলাম। আমি এখনই এটা ডিলিট করে দিচ্ছি। কিন্তু এরপরেও সামার হইচই করে যাচ্ছিল। তখন হারপ্রীত বলে, কি হয়েছে ভাই, এই সামান্য ব্যাপার নিয়ে এত হইচই করছিস কেন? আর তাছাড়া এই ট্র্যাকারের জন্য তো কোনো সমস্যাও হয়নি। হারপ্রীতের কথা শুনে এবার সামার তেলে বেগুনে জ্বলে ওঠে আর বলে, আমার চাকরি কি তোর মতো শুধু অফিসে গিয়ে বসে থাকলেই হয়? আমার বিভিন্ন জায়গায় যেতে হয়, হোটেলে যেতে হয়, রেস্টুরেন্টে যেতে হয় মিটিং এর জন্য, আর এতে যে কোনো সময় ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। আর এবার হারপ্রীত রেগে যায় আর বলে, কি বলতে চাইছিস? তুই অনেক বড় চাকরি করিস আর আমি ছোট চাকরি করি, আর ছোট চাকরি করলেও নিজের যোগ্যতায় করি, শ্বশুরের কোম্পানিতে করি না। এবার তো সামার রেগে গিয়ে হারপ্রীতকে মারতে যায়, আর তাদের মধ্যে একটা হাতাহাতি লেগে যায়। ঋষভ তাদেরকে থামায় আর সবাইকে ধমক দেয়। হারপ্রীতকে বলে, তোর কি হয়েছে, তুই কথায় কথায় রেগে যাচ্ছিস কেন? আর নায়নাকেও ধমক দেয় জিপিএস ট্র্যাকার লাগানোর জন্য। এরপর তারা সবাই টেবিলে বসে যায় ডিনার করার জন্য। ভার্তিকা চলে যায় ডিনারটা পরিবেশন করার জন্য। রেশব তার পেছন পেছন যায় তাকে সাহায্য করতে, কিন্তু ভার্তিকা রেশবের সাথে কোনো কথাই বলছিল না। রেশব বলে, আমি তো মেসেজ করেছি, কাল সকালে মেসেজের উত্তর আসলেই তো সবকিছু জানতে পারবে। ভার্তিকা এর উত্তরে বলে, তাতে কি লাভ? তুমি আবারও কোনো না কোনো মিথ্যে কথা বলে আমাকে বুঝিয়ে ফেলবে, আর আবারও তুমি এসবের থেকে বেরিয়ে যাবে। ঋষভ বলে, ঠিকই বলেছ, এসব করে আর কি লাভ, তুমি তো সম্পর্কটা ভেঙেই দিচ্ছ। এবার ভার্তিকা অনেক রেগে যায় আর বলে, সব দোষ আমার না,
আমি সবকিছু করেছি। আর তুমি তো একদম পারফেক্ট হাজবেন্ড। আমি তোমার মতো এত গুছিয়ে মিথ্যা কথাও বলতে পারি না। দুনিয়ার কাছে তুমি একজন লাভিং এবং কেয়ারিং হাজবেন্ড, আর আমি হচ্ছি খারাপ। আমি সম্পর্কটা ভেঙে দিচ্ছি। আমি যখন আনায়াকে নিজের মেয়ের মতো মনে করি, সেটাও তোমরা হতে দিচ্ছ না। বিয়ের 6 বছর পার হয়ে গিয়েছে, কিন্তু তুমি আমার মা হওয়ার ইচ্ছাটাও পূরণ করনি। তুমি সবসময় সবকিছু হালকাভাবে নিয়েছো আর ইগনোর করেছো, কিন্তু সেটা আমি পারি না। আর তুমি ঠিকই বলেছো, আমি সম্পর্কটা ভেঙে দিচ্ছি। এরপর তারা খাবার দাবার নিয়ে খাবার টেবিলে চলে যায়, আর তখন ভার্তিকার ফোনে একটা মেসেজ আসে। সেখানে কেউ লিখেছে, তোমাকে খুব মিস করছি। ভার্তিকা জানায়, কিছুদিন আগে আমরা যখন ট্যুরে গিয়েছিলাম, অর্থাৎ হ্যাপি এবং ন্যায়নার সাথে, তখন বিদেশের এক রেস্তোরাঁয় একটা বয়স্ক লোকের সাথে আমার পরিচয় হয়। ওনার বয়স 60 বছরেরও বেশি। ওনার সাথে তখন আমার খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়, আর উনিও আমার খুব খেয়াল রাখেন। যা শুনে রেশব হাসে আর বলে, তাই নাকি? একদিন দেখা হতেই এত মায়া পড়ে গিয়েছে? ভার্তিকা বলে, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি ফোন করতে পারো। রেশব বলে, না না, আমি ফোন করব কেন, আমার কি দরকার পড়েছে? কিন্তু তারপর আমরা দেখতে পাই ভার্তিকা কোনো বয়স্ক লোকের সঙ্গে নয়, বরং একটা সুদর্শন অল্প বয়সী ছেলের সাথে সম্পর্ক তৈরি করেছিল। আর এটা হ্যাপি এবং ন্যানা দুজনেই জানতো, কিন্তু তারা কোনো কিছুই বলে না। আর তারপর রেশবের ফোনে ফোন আসে, আনায়া ফোন করেছে। সে বলে, বাবা, আমার তোমাকে কিছু বলার আছে। আমরা সব ফ্রেন্ডরা মিলে রাহুলের বাড়িতে এসেছি পার্টি করার জন্য। এখন সবাই চলে যাচ্ছে, কিন্তু রাহুল আমাকে বলছে এখানেই থেকে যেতে। আমি রাহুলকে অনেক পছন্দ করি এবং সে আমার অনেক খেয়ালও রাখে। এখন আমি কি করব? এখানেই থেকে যাব? ঋষভ বলে, এটা আমি তোমাকে বলবো না, এটা তোমার নিজের ডিসিশন নিতে হবে। আমি শুধু তোমাকে এটুকুই বলবো, রাহুলের সাথে থাকতে যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই থাকবে, তবে কারোর অনুরোধে নয়, তোমার নিজের ইচ্ছায়। কারণ আমি চাই না ভবিষ্যতে কখনো তুমি এটা মনে করে আফসোস করো। এখন যে স্মৃতিগুলো তুমি তৈরি করবে তা খুব সুন্দর। যদি ভবিষ্যতে তুমি এগুলো মনে করে আফসোস করো তাহলে সারা জীবন তুমি কষ্ট পাবে। আমি চাই না তুমি কষ্ট পাও। কিন্তু যদি তুমি মনে করো রাহুল তোমার জন্য ঠিক আছে এবং এখন তুমি যা করছো সেটাও ঠিক আছে এবং রাহুলের সাথে তুমি ভালো থাকবে, সুন্দর কিছু স্মৃতি তৈরি করবে এবং এগুলোর জন্য ভবিষ্যতে কখনোই তুমি আফসোস করবে না, তাহলে তুমি সামনে এগিয়ে যেতে পারো। আর এই ডিসিশনটা সম্পূর্ণই তোমার নিজের। তবে একটা কথা সবসময় মনে রাখবে, তোমার বাবা সবসময় তোমার পাশে আছে। আনায়ার কলটা রেখে দেওয়ার পর সবাই রেশবের অনেক প্রশংসা করতে থাকে এত সুন্দরভাবে মেয়েকে বোঝানোর জন্য। এমনকি ভার্তিকাও অনেক ইমপ্রেস হয়ে যায়। সে বলে, তুমি খুব সুন্দরভাবে মেয়েকে বুঝিয়েছো। এরপর কিছুক্ষণ কেটে যাওয়ার পর মেসেজ আসে হ্যাপির ফোনে। মেসেজটা এসেছে ফার্টিলিটি সেন্টার থেকে। তারা জানায় হ্যাপি যে ডোনার স্পার্ম খুঁজছিল সেটা পাওয়া গিয়েছে। মেসেজটা পেয়ে তো হারপ্রীত রাগে পাগল হয়ে যায় আর চিৎকার করতে থাকে আর বলে, তুমি বাচ্চার জন্য এতটাই পাগল হয়ে গিয়েছো যে অন্য পুরুষের বাচ্চা তুমি নিজের করতে চাইছো? আমার আড়ালে তুমি এসব করে বেড়াচ্ছ? হ্যাপি হারপ্রীতের কোনো কথারই উত্তর দিচ্ছিল না, সে একদম চুপ হয়েছিল। রেশব বলে ওঠে, এসব তো আজকাল খুব নর্মাল। তুই এত রেগে যাচ্ছিস কেন? হারপ্রীত চিৎকার করে বলে, তোমাদের মতো বড় লোকদের কাছে এটা নর্মাল হতে পারে, কিন্তু আমার কাছে নর্মাল নয়। এতক্ষণে হ্যাপি কথা বলে ওঠে আর বলে, সবসময় তো তোমরাই বলো, কখনো তো আমার মনের কথা শোনার প্রয়োজন মনে করো না। আমার কি কষ্ট মনে চাপা রয়েছে সেটাও জানতে চাও না। কিছুদিন আগে টেস্ট করে আমি জানতে পেরেছি সমস্যা আমার মধ্যে নয়, তোমার মধ্যে রয়েছে। কিন্তু তুমি কষ্ট পাবে বলে সেটা আমি তোমাকে কখনোই বলিনি। সবকিছু জানার পরেও তোমরা যতবারই আমাকে ডাক্তার দেখাতে চেয়েছো, আমাকে যত ধরনের ওষুধ খাইয়েছো, সব আমি খেয়েছি, সবই আমি করেছি। কোনোদিনও তোমাদের কাছে নালিশ করিনি, কিন্তু তারপরেও সব দোষ আমারই হয়েছে। তোমার মা বাচ্চা না হওয়ার সমস্ত দোষ আমার ঘাড়ে চাপিয়েছে। এত কিছুর পরও আমি তোমার সাথে মানিয়ে চলার চেষ্টা করেছি, কিন্তু তুমি আমাকে কখনো মানিয়ে চলার চেষ্টা করনি, বরং সবসময় আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছো। এসব কথা বলে হ্যাপি হাউমাউ করে কাঁদতে থাকে। আর তখনই হারপ্রীতের কাছে থাকা কবিরের ফোনে আকাশ ভার্মার আরেকটা মেসেজ আসে, যেখানে লেখা ছিল, তোমার কি আমাদের ভালোবাসার কথা একটুও মনে পড়ে না? আর সেই রাতের কথা যেদিন আমরা কিস করেছিলাম? এই কথা শোনার পর তো সবাই আকাশ থেকে পড়ে আর হ্যাপিও চিৎকার করতে থাকে, ও আচ্ছা, এই জন্যই তুমি আমার সাথে এরকম করতে, তুমি আসলে গে। হারপ্রীত বলে, সেরকম কিছু নয়, তোমরা সবাই ভুল ভাবছো। কিন্তু কেউই হারপ্রীতের কথা বিশ্বাস করছিল না, সবাই তাকেই দোষী মনে করছিল। হ্যাপি পাগলের মতো চিৎকার করছিল আর এসব তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু হ্যাপি কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যায়। তখন সামার বলে ওঠে, হারপ্রীত কেন এই সত্যিটা লুকিয়েছে আমাদের কাছ থেকে? আমাদের তো জানার অধিকার ছিল। আমি ওর ছোটবেলার বন্ধু, আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি। এমনকি সে তার স্ত্রীকেও ঠকিয়েছে। ঋষভ কাউকেই থামাতে পারছিল না। এবার সে রেগে যায় আর বলে, এই ফালতু গেমটা খেলাই উচিত হয়নি। আমরা আগেই ভালো ছিলাম, এখন আমাদের সব শান্তি নষ্ট হয়ে গিয়েছে, এমনকি আমাদের বন্ধুত্বটাও ভাঙতে চলেছে। এখনো কি এই ফালতু গেমটা কেউ খেলতে চায়? সেখানে থাকা 3জন মেয়ে হাত তোলে, অর্থাৎ তারা গেমটা খেলতে চায়, আর সাথে সামারও হাত তোলে। আর তারপর সামারের ফোনে একটা ফোন আসে, তার অফিসের বস, তার সাথেই তার অ্যাফেয়ার চলছে। এই মেয়েটা আবার ন্যানার বাবার গার্লফ্রেন্ড। এসব দেখে তো ন্যানা কাঁদতে কাঁদতে বলে, তোমাকে তো আমি বিশ্বাস করেছিলাম আর অনেক বেশি ভালোবেসেছিলাম, আর তার এই প্রতিদান দিলে তুমি।
আমি সামান্য একটা জিপিএস ট্র্যাকার লাগিয়েছিলাম আর তার জন্য তুমি আমাকে কত কথা বললে। আর তুমি তো বাসা আর অফিস ছাড়া আর অন্য কোথাওই যাও না, কারণ সবকিছু তো তোমার অফিসেই রয়েছে, বাইরে যাওয়ার তো তোমার কোনো প্রয়োজনই নেই। আমার আসলে উচিতই হয়নি রাস্তা থেকে তোমাকে তুলে এনে আমার মনে জায়গা দেওয়া। বাবা আমাকে সবসময় না করতো, কিন্তু আমি তার কথা কখনো শুনিনি। নেনা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় আর একটা রুমে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। সামারও তার পিছু পিছু যায়। সামার দরজার বাইরে দাঁড়িয়ে বারবার সরি বলতে থাকে, কিন্তু এইরকম ভুল কি মাফ করা যায়? আর অন্যদিকে কবির সব সত্যি কথা বলে দেয়। সে বলে হারপ্রীত আসলে আমার ফোনের সাথে ফোনটা এক্সচেঞ্জ করেছিল, আর আকাশ ভার্মার মেসেজগুলো হারপ্রীতের নয়, সেগুলো আমার মেসেজ। হারপ্রীত আসলে গে নয়, আমি হচ্ছি গে। আর সেটা জানতে পেরে আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছে। এমনকি আমার চাকরিটাও এই কারণেই আমি হারাচ্ছি। আমি চাকরিটা ছাড়িনি, স্কুল থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে। আর এই সত্যিটা আমি কাউকেই জানাইনি, কারণ আমি ভয় পেতাম যদি আমার 10 বছরের মেয়ে এটা জেনে যায় তাহলে সে আমাকে ঘৃণা করবে। একের পর এক যে সত্যিগুলো বেরিয়ে আসছিল তাতে সবাই শকড হয়ে গিয়েছিল। এরপর আমরা দেখতে পাই সামার এবং রেশব কথা বলছে। সামার জানায় তার বসের সাথে ন্যানার সাথে তার দেখা হওয়ার আগে সম্পর্ক ছিল, আর সেটা কোনো ভালোবাসার সম্পর্ক ছিল না। সামারের বস তাকে প্রমোশন দেওয়ার লোভ দেখিয়ে তার সাথে সম্পর্ক রেখেছিল, আর সামারও লোভে পড়ে তার সাথে সম্পর্ক রেখেছিল। আর তারপর তার ন্যানার সাথে দেখা হয়, আর প্রথম দেখাতেই ন্যানার প্রেমে পড়ে যায়। আর তারপর সে ন্যানাকে বিয়ে করে, কিন্তু তারপর থেকে তার বস তাকে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করে যাচ্ছে। আর এই সব কিছু সে নায়নাকে খুলে বলতে পারেনি, কারণ সামার জানতো নায়না ডিপ্রেশনের ওষুধ খায়। আসলে তাদের সাথে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটা আসলে সামার করেনি, নায়না অ্যাক্সিডেন্ট করেছিল। কিন্তু সেই অ্যাক্সিডেন্টের সম্পূর্ণ দায়ভার সামার তার নিজের কাঁধে নিয়েছিল। আর এই ঘটনার পর থেকেই নায়না ডিপ্রেশনে ছিল। আর সামার চায়নি নায়না এই ঘটনা জানার পর আরো মানসিকভাবে ভেঙে পড়ুক। তারা যখন কথা বলছিল হঠাৎ করে ভেতর থেকে চিৎকার শোনা যায়। রেশব আর সামার ভেতরে গিয়ে জানতে পারে নায়না বাসা থেকে বেরিয়ে গিয়েছে। সে যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে, সেজন্য রেশব আর সামার তার পিছু নেয়। পিছু নিয়ে তারা দেখতে পায় নায়না ছাদে উঠে একদম কিনারায় দাঁড়িয়ে আছে। সে এই জীবন আর রাখতে চায় না, তাই সে সেখান থেকে লাফ দেবে। তাকে সবাই বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু নায়না কোনো কথাই শুনছিল না। আর তাই সামার চলে যায় ছাদের আরেক কিনারায়। সেও লাভ দেবে। সে বলে সব দোষ আমার, তুমি কেন মরবে? দোষ যখন আমি করেছি আমি আমার জীবন শেষ করে দেব। সে নায়নাকে বলে পারলে আমাকে মাফ করে দিও, আমি শুধু তোমাকেই ভালোবেসেছি। আর এটা বলেই সে লাফ দেয়। এক মুহূর্তের জন্য রেশব কবির সবাই থমকে যায়, আর তারা সবাই দৌড়ে যায় নিচে। আর সেখানে গিয়ে তারা দেখতে পায় সামার মারা যায়নি, কারণ সে পড়েছিল সেখানে তাঁবুর মতো টাঙিয়ে রাখা শক্ত কাপড়ের উপর। সামারের কিছুই হয়নি। রেশবরা সেখানে পৌঁছে গিয়ে সামারের গালে একটা ঠাস করে থাপ্পড় দেয়। আর তারপর আমরা দেখতে পাই ন্যানা আর সামার নিজেদের মধ্যে কথা বলে সবকিছু ঠিক করার চেষ্টা করছে। আর তখনই সেখানে ভার্তিকার বাবা, মা এবং বোন চলে আসে। তাদেরকে দেখে সামাররা সবাই লুকিয়ে পড়ে। আর সেই সময় সুযোগ পেয়ে ন্যানা রেশবকে বলে তুমি সব সত্যি কথা ভার্তিকাকে বলে দাও আর তাকে সরি বলো। রেশব কিছু বলার আগেই তারা জানতে পারে বারুণ অর্থাৎ বর পালিয়ে গিয়েছে। বারুণ পালিয়ে গেছে এটা শোনা মাত্র রেশব বুঝতে পারে তাকে কোথায় পাওয়া যাবে, আর সে সেখানে চলে যায়। বারুণ আর রেশব যখন কথা বলছিল তখন গাড়ির মধ্যে নায়না ভার্তিকাকে বলে সেদিন কল গার্ল কিন্তু রেশব নিজের জন্য ডাকেনি। আসলে সেদিন বরুণের ব্যাচেলার পার্টি ছিল, আর সেইখানে একজন কলগার ডাকবে, কিন্তু সে তার নিজের ফোন থেকে সেটা করতে চাইছিল না। আর তাই রেশব তার ফোন থেকে সেই মেয়েটার সাথে যোগাযোগ করেছিল। আর সেদিন সেই হোটেলে নায়নাও ছিল, আর তাই সে পুরো ঘটনাটাই জানে। আর তারপর রেশব বরুণকে নিয়ে ফিরে আসে এবং তাদের বিয়েটাও খুব সুন্দরভাবে হয়ে যায়। আর এই ঘটনার পর ভার্তিকার বাবা মাও রেশবকে বড় জামাই হিসেবে মেনে নিয়েছিল। বিয়ে শেষ, এবার সবার ফিরে যাওয়ার পালা। আমরা নায়না আর সামারকে দেখতে পাই, তাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে গিয়েছিল। আর তারপর আমরা হ্যাপি আর হারপ্রীতকে দেখতে পাই। হারপ্রীত হ্যাপিকে সরি বলে আর বলে যা কিছু হয়ে গিয়েছে সেগুলো ভুলে যাও, চলো আমরা আবার নতুন ভাবে শুরু করি। অন্যদিকে আমরা রেশব আর ভার্তিকাকে দেখতে পাই। রেশব ভার্তিকাকে সবকিছুর জন্য সরি বলে, ভার্তিকা রেশবকে মাফ করে দেয় এবং সে সিদ্ধান্ত নেয় তাদের সম্পর্কটাকে আরেকবার সুযোগ দেবে। তাদের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। আর তখনই আমরা রেশবের মোবাইলে একটা মেসেজ আসতে দেখি। মেসেজটা করেছে সেই কাদম্বরী নামের মেয়েটা, যার সাথে এয়ারপোর্টে রেশবের দেখা হয়েছিল। কাদম্বরী মেসেজে লিখেছে তোমাকে নিয়েই ভাবছি। আর এইখানেই সিনেমাটা শেষ হয়ে যায়। আসলে মানুষ তার মনের মধ্যে কত কিছু যে গোপন করে রাখে, সেগুলো যদি সবগুলো আমরা জানতে পারতাম তাহলে আসলে কোনো সম্পর্কই টিকতো না। আজকের মুভির এক্সপ্লেনেশন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।